শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খান তাজনীন হাসান। বানের পানিতে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই বোনের। শুক্রবার সকালে কক্সবাজারের চকরিয়া বড়ইতলী বিলে নৌকা ডুবে মারা যায় দুই শিশু। এদিকে মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আরও অবনতি হয়েছে জেলার 4 উপজেলার বন্যা পরিস্থিতির। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন লুৎফুর রহমান, সাথে ছিলেন কক্সবাজার করেসপন্ডেন্ট এহসান আল কুতুবী। বসতঘর পানিতে ডুবে গেছে। 3 মেয়েকে নিয়ে নিরাপদ আশ্রয় যাচ্ছিলেন বাবা। পথেই বড়ইতলী বিলে নৌকা ডুবে যায়। 2 মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, আর বড় মেয়ে তখনও নিখোঁজ। পানি উঠার কারণে ওরা বলতে নিরাপদ আশ্রয় এখানে উপরে চলে আসতে চাচ্ছিল। স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হলে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় 4 ঘন্টা পর জান্নাত নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। হাসপাতালে ভর্তি 2 বোনের একজনেরও মৃত্যু হয় কাছাকাছি সময়ে। প্রাথমিকভাবে আমাদের রিসোর্স যেগুলো আছে সেগুলো দিয়ে কি করা হয়েছে, সার্চ অ্যান্ড রেস্কিউ কার্যক্রম করা হয়েছে, এবং আমরা যা না পাওয়াতে একটা বেটার সার্চের জন্য এবং রেস্কিউর জন্য হচ্ছে কি আমরা চট্টগ্রাম থেকে একটা সাহায্য চাই ডুবুরি ইউনিটের। ডুবুরি এসেই আমাদের স্থানীয় যারা চেয়ারম্যান এবং মেম্বার আছেন তাদের সহযোগিতায় হচ্ছে কি আমরা নৌকার মাধ্যমে এবং লজিস্টিক সাপোর্টের মাধ্যমে কি করছি, এই যে ডুবুরি কার্যক্রমটা সম্পন্ন করছি। ঘরের মধ্যে কোথাও কোমর সমান, আবার কোথাও তার উপরে পানি। রান্নাবান্না বন্ধ, নেই বিশুদ্ধ পানির যোগান। আশ্রয় কেন্দ্রে গেলেও সেখানে হাঁটু পানি। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের চিত্র এটি। নিচে তল জায়গায় প্রায় 1 সিনা পর্যন্ত পানি। আমরা সাঁতার কেটে কেটে এখানে রোডে অবস্থান করতেছি। 100-এর মধ্যে 95 বাড়ি ডুবে গেছে পানিতে, আর 5 ঘর মতো আছে আর কি। চালা রুটি হরম হার বড় দেখ 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 ফাগাইতো বিরিয়ানি বা তিরাই মাছ ধরিতে এখন তো কিছু নাই। এখানে একটা আমাদের পুরানো হাল আছে, একটা বাইশারা নামে হালটা যদি আমাদের সরকার করলে এই মাতামুহুরী নদী পানি যেগুলি আসে এগুলি তাড়াতাড়ি বাইরে হয়ে যাবে। গ্রামীণ এলাকা তো বটেই, কোমর পানি উঠেছে মূল সড়কেও। গেল কদিন ধরেই বিপর্যস্ত জনজীবন। নারী ও শিশুদের কষ্টটা খানিক বেশি। আমরা কষ্টতে আছি। কেউ কিছু দেনে সকালবেলা পেলে বাদ দিছি মালপত্র বেখিনি উপরে থেকে পানি উঠেছে কক্সবাজার টেকনাফ সড়কেও। কোথাও কোথাও কোমর পানিতে যাতায়াত করছেন মানুষ। আছে আক্ষেপ, আছে অপ্রকাশিত ক্ষোভ। প্রশাসন থেকে একটা লোকও আসে নাই। কানাবিনার কথা বাদ দেন, একটু জিজ্ঞেস পর্যন্ত করতে আসে নাই, যে দেখতে পর্যন্ত আসে নাই এই এলাকার লোকগুলো কেমন আছে। আমরা খুবই কষ্টে আছি, আমাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করেন। খাওয়া দাওয়া একটু কষ্ট হচ্ছে, সিগল গাড়া পাক করতেছে, ওখান থেকে আইনে কাছে হচ্ছে। তবে কিছু কিছু এলাকায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে খাবার সহ প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলেও জানান দুর্গত মানুষ। প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই ত্রাণ সহ যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে সেগুলো নেওয়ার জন্য দাবি জানিয়েছেন, এবং তারা বলছেন যদি এটি খুব স্বল্প সময়ের মধ্যে করা না হয় তাহলে তাদের যে দুর্দশা সেটি আরও দিনকে দিন বাড়বে, বা যতই সময় যাবে ততই এই দুর্ভোগের মাত্রা বেড়ে যাবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, চকরিয়া, কক্সবাজার। টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পাহাড় ধসে সড়ক ক্ষতিগ্রস্ত হয়। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন। পানিবন্দী মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট, আর জীবিকা হারিয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তবে দুর্গম এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপরে থাকায় বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল এখনও পানির নিচে। বন্ধ রয়েছে চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ। চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষক ও জুম চাষিরা। পানিবন্দী লক্ষাধিক মানুষ ভুগছেন খাদ্য সংকটে। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে। অনেক কষ্টে আছি আমরা, তারপরে প্রশাসন থেকে অনেক সাহায্য করতেছে, আমরা কিছু পাইছি। প্রায় 1 থেকে 150 পরিবার এখানে পানিবন্দী আছে ইসলামপুরের মধ্যে। তো আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। খেটে খাওয়া মানুষ খুব অসুবিধা আছে, ঘরগুলো ডুবে গেছে। আজকে 6 দিন ধরে কোনো কাজ করতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে।
রাঙ্গামাটির বাগাইছড়িতে পাহাড়ের মাটি ধসে প্রায় 3 কিলোমিটার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ির মহালছড়ি, লংগদু, বাগাইছড়ি এবং রাঙ্গামাটির রাজস্থলী বান্দরবান সড়কও বন্ধ। ঢাকা থেকে আসছি, এখানে লামার পরে হাইটা যাইতে হচ্ছে প্রায় আধা মাইল রাস্তা। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু আইছি এখানে, আমার তো আর কুলাই না এখান থেকে গাড়ি যাবে। রাস্তার ভাঙার কারণে আমি অদেহতুন যাত্রী নিজে আর তাছাড়া শীতন যে বাজারত হস্তার আবদান হতে যাত্রী আমার যাত্রী নতুন হস্ত হয়। খুব দুঃখের বিষয় রাস্তা ভাঙিয়ে এই বাড়ি রাস্তা ভেঙে গেছে, আমি দূরে যাইতে পারতেছি না। তারে যদি না হয় ঠিক না করে তাহলে একটু কষ্ট হবে আমাদের গাড়ি চালাইতে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা সড়ক হাটবাজার জলমগ্ন থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। তাদের সেবার প্রয়োজন আছে কিনা, তাদের খাবার দাবারের দিক থেকে কি অবস্থানে আছে, এই সার্বিক বিষয়গুলো আমরা পর্যালোচনা করতেছি। বন্যার মধ্যে যখন বাসা থেকে বেরোচ্ছে অনেকে হাত পা কাটা গেছে, আমরা প্রাথমিক চিকিৎসা যেটা ওটা দিয়েছি এবং তাৎক্ষণিক এর চাইতে যদি আরও বেশি সমস্যা হয় হাসপাতালে যাওয়ার জন্য আমরা ওনাদের পরামর্শ দিয়েছি। চলমান দুর্যোগে এখন পর্যন্ত প্রায় 27,200 পরিবার আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত কোনো হতাহত নেই, একজন আহত হয়েছে এবং তার সুচিকিৎসার ব্যবস্থা আমরা করে ফেলেছি। এদিকে সাজেকে আটকে থাকা 5 শতাধিক পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনার খবর জানিয়েছেন সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ কেন্দ্রগুলোয় যাওয়া থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ। বান্দরবানের সবশেষ পরিস্থিতি জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মারবা। বাটিং, সবচেয়ে বেশি পানিবন্দী ও দুর্গত মানুষ কোথায় অবস্থান করছেন এই মুহূর্তে, আর কি খবর পাচ্ছেন থানচি আর রোয়াংছড়ি থেকে? হ্যাঁ তাজনীন, এই মুহূর্তে পানি বন্দির কথা যদি বলি তাহলে আপনার বান্দরবান সদর আর্মি পাড়া, কাশেমপাড়া, শেরেবাংলা নগর, এদিকে লিমুঝুরি, কুহালং সব এলাকায় মানুষ, যে নিম্নাঞ্চলে মানুষরা কিন্তু পানিবন্দী। আর যদি বলি আপনার রোয়াংছড়ি, রুমা, থানচি এইদিকেও নিম্নাঞ্চলগুলি কিন্তু মানুষ পানিবন্দী হয়ে আছে। আজকে একটা আপনার সেনাবাহিনীর তরফ থেকে এই কুহালং ইউনিয়নে দুর্গত মানুষকে বেশ ত্রাণ সহায়তা দিতে গিয়েছিলেন তারা, এবং লিমুঝুরি বলে খাদ্য সামগ্রী, অর্থ সহায়তা সহ বেশ কিছু সহায়তা করেছেন। তারপরেও কিন্তু এই পুরো বান্দরবান জেলার কথা যদি বলি তাহলে লক্ষাধিক মানুষ কিন্তু এখনো এই পানি বন্দী হয়েই আছে। কারণ আপনার শঙ্খ নদী, মাতামুহুরী এবং বাঁকখালী নদী কিন্তু পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো কিন্তু আজকে বৃষ্টি না পড়লেও তেমন পানি কমছে না, বাস 3-4 ফিটের মতো পানি কমছে। আর যদি বৃষ্টি না হয় তাহলে পরবর্তীতে কিন্তু পানি আপনার বন্যার উন্নতির দিকে আসবে বলে আশঙ্কা প্রকাশ করছি। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ বাটিং। এবার একটু রাঙামাটিতে যুক্ত হতে চাই, সেখানে আছে সহকর্মী শামসুল আলম। শামসুল, দুর্গত মানুষের জন্য কি যথেষ্ট সহায়তা মিলছে, কি অবস্থা তাদের? তানজিন, আপনার এখানে রাঙ্গামাটিতে আপনার দুর্যোগের পর থেকে কিন্তু রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলাগুলোতে সরকারিভাবে প্রশাসনের পক্ষ থেকে বেশ প্রায় 40টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই 40টি আশ্রয় কেন্দ্রের মধ্যে যেসব লোকজন ওইখানে আশ্রয় নিয়েছে তাদেরকে তাদের থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের পর্যাপ্ত পরিমাণে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে না, এবং যে তাদেরকে ত্রাণ সামগ্রী যেগুলো সেগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে না বলে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম প্রশাসনের লোকজনের সাথে। তারা বলছেন তারা যতটুকু সম্ভব যেসব এলাকাগুলোতে দুর্গত এলাকাগুলো সেই দুর্গত এলাকাগুলোর লোকজনের সাথে সহযোগিতা করার জন্য তারা তৎপরতা চালাচ্ছে। তাছাড়া আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে প্রশাসনের পাশাপাশি
সেখানে যেসব সামাজিক সংগঠনগুলো রয়েছে এবং এখানকার যে দলীয় বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু এই অসহায় যে সব লোকজন আছে এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত লোকজন রয়েছে তাদেরকে তাদের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হচ্ছে। আজকে আমরা দেখেছি রাঙ্গামাটি, বিলাইছড়ি উপজেলা এবং নানিয়ারচর উপজেলাতে এবং বাঘাইছড়ি উপজেলাতে বিএনপির পক্ষ থেকে সেখানকার ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ নানিয়ারচরে আমরা দেখেছি যে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়মন্ত্রী বর্তমান এমপি দীপেন দেওয়ানের নেতৃত্বে সেখানকার যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সেখানে পরিদর্শন করেছেন এবং যেসব ক্ষতিগ্রস্ত লোকজন রয়েছে তাদেরকে তাদের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি বাঘাইছড়িতে রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং যারা দুর্গত এলাকায় রয়েছে তাদেরকে যাতে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা হয় সে ব্যাপারে প্রশাসনের তারা সহযোগিতা চেয়েছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ খবর। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ শামসুল। 4 দিন ধরে প্লাবিত চট্টগ্রামের বিস্তীর্ণ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। সড়ক ডুবে থাকায় যান চলাচল বন্ধ, ঘরে জ্বলছে না চুলা। 15 উপজেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষের দুর্ভোগ চরমে। বাঁশখালীতে পানিতে ডুবে প্রাণ গেছে 2 শিশুর। শহরের অনেক এলাকা থেকে পানি নামলেও নিম্নাঞ্চল এখনও জলাবদ্ধতার কবলে। যেদিকে চোখ যায় শুধু বন্যার পানি, ফসলি জমি, ঘরবাড়ি, মসজিদ সবই পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বেশিরভাগ ইউনিয়নের চিত্র এমন। গ্রামের ভেতরের দিকে অবস্থা আরও করুন। স্কুল, কলেজ, সরকারি বেসরকারি সকল অফিস, দোকানপাটও পানির নিচে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে চলে যেতে দেখা যায় অনেককে। পাহাড়ি ঢল, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী এলাকার কয়েক লাখ মানুষ। সবকিছু বন্ধ, কিছু করা মানে কোনো ওখানে যাওয়ারও কোনো ইয়ে নাই, খুব খারাপ অবস্থা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু পানির তলে। বর্তমানে আমরা খুবই কষ্টে আছি। দুর্বিষহ জীবন যাচ্ছে, অনেকের ঘরের আগুন জ্বালাতে পারেনি। প্রতিটি বাড়িতে পানি, হয়তো যাদের 2 তলা বিল্ডিং আছে ওখানে মানুষ আশ্রয় নিচ্ছে এবং 2 তলা স্কুল যেখানে আছে সেখানেও মানুষকে আশ্রয় নিচ্ছে। সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী সহ নিম্নাঞ্চলের সব সড়ক 4 দিন ধরে পানির নিচে। যোগাযোগের ভরসা এসব নৌকা, তবে বৃষ্টি ও পানি বাড়লে বন্ধ হয়ে যায় নৌকা চলাচলও। যার নৌকা আছে আর আসতে পারে আর যাইতে পারে, নাহলে তো অন্য দুর্ভোগ আমাদের। নৌকা ছাড়া আর কোনো বিকল্প নাই, তো কোনো যাওয়া যাবার কোনো সমস্যা নাই। নৌকা বোট ছাড়া মানুষ চলাচল ছাড়া এখন অত্যন্ত কঠিন হয়ে গেছে। এটা রাস্তা সব পানির মধ্যে চলে গেছে না, এই জন্য বোট দিয়ে চলাফেরা করতেছি। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট। পাওয়া যাচ্ছে না চিকিৎসা সেবাও। চট্টগ্রাম জেলা প্রশাসন আজ ত্রাণ দিলেও তা পর্যাপ্ত নয় বলছেন ভুক্তভোগীরা। একটা প্রেগনেন্ট রোগী কত কষ্ট করে এখান থেকে আনতে হয়েছে, মানে কিউ না একদম। 5,000 10,000 টাকা দিলে মানুষ কিছু খাইতে পারত। এটা কি আধা কেজি মুড়ি, আধা কেজি সিরা, এগুলো দিয়ে কিছু হয়, মানুষ কদিন চলবে এগুলো নিয়ে? সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছে আরো ত্রাণ দেওয়া হোক, আরো সহায়তা আনা হোক। ইতিমধ্যে 25 মেট্রিক টন চাল দিয়েছি, আরও আজকে যাওয়ার পরে আমরা আরও বরাদ্দ দেব। আমি জানি মানুষের হয়তো আরও বেশি প্রয়োজন আছে, আমি বলবো আরও আমরা সরকারের পাশে আছি। চন্দনাইশের বন্যা পরিস্থিতিও ভয়াবহ। উপজেলার নিম্নাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। অনেক কষ্ট হচ্ছে মানুষ বানিয়ে, বাড়িঘর ডুবে গেছে। কিছু মাদ্রাসা আছে, কিছু স্কুল আছে, আর কিছু স্কুলের জায়গা নাই। দেশের বড় বড় নেতা, এমপি কেউ ত্রাণ নিয়ে এখনো আসে নাই। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ হাসিমপুর অংশ তলিয়ে গেছে প্রায় 2.5 ফুট পানির নিচে। ফলে 3 থেকে 4 কিলোমিটার যানজটে দুর্ভোগ চরমে। বৃষ্টি কিছুটা কমায় চট্টগ্রাম মহানগরীর বেশ কিছু এলাকা থেকে পানি নেমেছে, তবে নগরীর চাঁদগাঁও ও মোহরার অনেক নিচু এলাকা এখনও প্লাবিত। চাঁদগাঁওয়ে জলবদ্ধ এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র ও সংসদ সদস্য। কিছু অংশে পানি সরে গেল, বেশ কিছু অংশে এখনো রয়ে গেছে। সেই পানিগুলো আমরা কিভাবে ড্রেন আপ করা যায়, একটা সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এদের সুফল দেওয়ার জন্য। পানি নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়ে গেছে। আমরা চাচ্ছি কিভাবে পানিগুলিকে নিষ্কাশন করে জনগণকে দুর্ভোগ থেকে আমরা তাদেরকে যেন রক্ষা করতে পারি। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতির কারণে শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলো। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত কার্যকর হবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দুর্যোগপূর্ণ এলাকায় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাইকিং করে বিষয়টি জানাতে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে বোর্ড। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, বন্যা কবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি মনিটরিং করছেন। টানা বর্ষণ, পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, নাওয়া খাওয়া বাদে শত শত পরিবার। সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, এমনটাই জানিয়েছেন তার কার্যালয়ের মুখপাত্র। কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছে। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন। সকালে মিরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি, ইউএনও এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রাখা হচ্ছে, দেয়া হচ্ছে প্রয়োজনীয় দিক নির্দেশনা। ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী। পরে নিজের ফেসবুকেও বিষয়টি তুলে ধরেন তিনি। জানান, চট্টগ্রামের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপ ও নির্দেশনা মেনেই চলছে কাজ। এখন পর্যন্ত 1000-এর বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে প্রায় 12,000-এর বেশি মানুষ আশ্রিত। দেয়া হয়েছে 2.25 কোটি টাকা ও ত্রাণ সামগ্রী। প্রায় 2,500 মেট্রিক টনের মতন চাল ইতিমধ্যে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বাঁশখালীর গুনাগড়ি ইউনিয়নের দুর্গত এলাকা ঘুরে দেখেন তিনি। খোঁজ খবর নেন পানিবন্দী মানুষের। নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামায়াতের আমির। তিনি জানান, জামায়াত সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে থাকবে। বলেন, বাড়িঘর, ফসল ও সহায় সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। দল হিসাবে আমরা কি করতে পারি এলাকার মানুষের জন্য, এটা যেমন চেষ্টা করব, সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারেও আমরা ভূমিকা রাখব। তবে এটা কি যে আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় 8 বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু স্থানে আগামী 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এরই মধ্যে হবিগঞ্জ, মৌলভীবাজার ও শেরপুরের নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি অথই জলে ডুবেছে সবই। খোয়াই নদীর পানিতে ভাসছে হবিগঞ্জের সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি আর ওজনের ঢলে গতরাতে ভেঙে যায় খোয়াই নদীর বাঁধ। হু হু করে পানি ঢুকে প্লাবিত হয় 20টি গ্রাম। লোকালয়ের পাশাপাশি জলমগ্ন কয়েকশো একর ফসলি জমি। আকস্মিক প্লাবনে বসতঘর ডুবে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। ঘর পর্যন্ত পানি যাইতেছে, ঠিক আছে, যদি পানি যায় তাহলে আস্থা এলাকা লই লিব। ইধার থেকে আরো অন্যান্য পাশের গ্রামে পানি যাইব। তো বাংলাদেশে সোমা পানি যাইতেছে, মানুষ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হইতেছে। বাচ্চা হাচ্চা লইয়া, সংসার লইয়া, খের হাওয়া, খের লওয়া, আমরা বড় অসহায় আছি। অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানি, দুর্বল বাঁধ থাকার কারণে এখানে পানিটি গত রাত্রে
8:30 9টার দিকে দুর্ঘটনাটা ঘটে। হাজার হাজার মানুষ, হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃষ্টিপাত কমে আসায় মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে। প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে সরছে বানের জল। ধলাই নদীর জল বইছে বিপদসীমার নিচে, তবে মনু নদের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি অবশ্যই কিছু কম ধরছে, এখন পর্যন্ত পুরা মতে কমছে না, না হলে তো ক্ষতিগ্রস্ত ইচ্ছা তো আর বাড়ানো হয়েছে না। আলি দান তার মানুষে তোমার একবারে শেরপুরে ভারী বৃষ্টি আর ওজনের ঢলে প্লাবিত ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্ধী উপজেলার নিম্নাঞ্চল। বসতবাড়ি, ফসলি জমি ও সড়ক তলিয়েছে পানিতে। সকাল থেকে বৃষ্টি না হলেও নদীর পানি বেড়ে ডুবেছে ঝিনাইগাতির বেশ কয়েকটি গ্রাম। এতে চরম দুর্ভোগে বাসিন্দারা। স্কুল ডুবে গেছে গা, তারপর আপনার এই আশেপাশে যত বাড়ি ঘর দেখেন সবাই এখন খুব ক্ষতিগ্রস্ত। আজ পাক শাক করে খাওয়ার বাজ আছে না, বৃষ্টি হইলে পরে আপনার এরা আরো জলাবদ্ধতা বেশি হয়। বাড়ি ঘরে উঠতে পানি রান্না বান্না করে খাওয়ার পাতা আছে না। লালমনিরহাটে তিস্তার পানি কমতে শুরু করেছে। বইছে বিপদসীমার নিচ দিয়ে। চর ও নিম্নাঞ্চলের যেসব এলাকা জলমগ্ন ছিল, বেশিরভাগ স্থান থেকেই পানি নামছে। তবে এখনো বন্যা আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। বাড়ে আইসে যায়, বাড়ে আইসে যায়, বাড়ে আইসে যায়, এইভাবে চলছে। বাড়ির খায় নিতেও পানি ওঠে, নিতেও যায়, ফির আইসে। আগামী 24 ঘন্টায় 8 বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানীতে গত রাত থেকে টানা বৃষ্টি। খিলক্ষেত, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত রাত থেকেই থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। এটি রাজধানীর খিলক্ষেত এলাকার চিত্র। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক। ছুটির দিনেও জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের নোংরা পানি মারিয়েই পৌঁছতে হচ্ছে গন্তব্যে। মেন হোলগুলা জাম হয়ে থাকে ময়লার কারণে। এইটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নিচ্ছে, করতেছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। শুধু শুধু খালি হরানি মানুষের। এই মানুষ খুবই কষ্টে চলাফেরা করতেছে, কিন্তু প্রয়োজন হয়, দরকার হয়, তখন তো আমাদের যাইতেই হবে বাধ্য। টানা বিরামহীন বৃষ্টিতে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, রামপুরা সহ আরও বেশ কয়েকটি এলাকার সড়কেও জমেছে পানি। কোথাও পানি জমে যানবাহন চলাচল ধীর হয়ে পড়েছে, কোথাও আবার বন্ধ রিকশা ও সিএনজি চলাচল। নিচু এলাকায় বাসা ও দোকানে পানি ঢুকে দুর্ভোগ আরও বাড়িয়েছে। আমরা চরম অবহেলিত অবস্থায় আছি। আসলে সত্যিকার অর্থে মানে প্রতি মাসে যদি একবার শহরের লাইনগুলো পরিষ্কার করা হয়, তাহলে আর এই সমস্যাটা হয়তো বা কিছুটা কমে আসবে। এই যে স্কুল থেকে একটু রাস্তায় হয়, তবে একটু বেশি হলেই বা রাতে একটু ভালো বৃষ্টি হলেই পুরো রাস্তায় জলবদ্ধতায় পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ন এবং পানি নিষ্কাশনের ধীরগতির কারণে জলাবদ্ধতা পরিণত হয়েছে স্থায়ী সমস্যায়। অতিরিক্ত পানির ফলে আমাদের দেশের যে কর্মজীবী মানুষ আছে, আপনারা দেখছেন যে অধিকাংশ দোকানপাট বন্ধ, তাহলে এটা কর্মজীবী মানুষদের জন্য চরম দুর্ভোগান্তি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় ঢাকা সহ দেশের 8 বিভাগেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি বন্ধে কার্যকর উদ্যোগের অপেক্ষায় নগরবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসকরা বলছেন, টিকা কার্যক্রমের সুফল মিলতে শুরু করায় হামের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে এখনও আসছে হামের নতুন রোগী, যার মধ্যে বেশিরভাগই আসছেন হাম পরবর্তী জটিলতা নিয়ে। রাজধানীর দুটি হাসপাতাল ঘুরে মিলেছে এই চিত্র। তবে ঢাকার বাইরে এখনও শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। হামে আক্রান্ত ছোট্ট সন্তানকে নিয়ে মায়ের আহাজারি যেন থামছেই না। চিকিৎসক বলেছেন, দ্রুতই নিতে হবে আইসিইউতে। এমন আতঙ্ক আর অসহায়ত্বের মুহূর্তে মায়ের চোখের পানি যেন হাজারো না বলা আর্তনাদের ভাষা হয়ে উঠেছে। বলছে অবস্থা বেশি ভালো না, আইসিইউতে ভর্তি করা লাগতে পারে। রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত এমন শিশু অনেক, যাদের বেশিরভাগই হাম কিংবা হাম পরবর্তী জটিলতা নিয়ে ভর্তি হয়েছে। ডাক্তার আমার বেবির কথা বলতেছে যে অতটা সমস্যা নাই, জাস্ট ওর হচ্ছে মুখটা একটু বেশি হয়েছে। ওর নিউমোনিয়া ধরা পড়ছে, পাতলা পায়খানা, তারপরে জ্বর উঠছিল, তারপরে ওইখান থেকে আবার রেফার করে ফরিদপুর থেকে এখানে পাঠিয়ে দিয়েছে ঢাকা। চিকিৎসকরা বলছেন, সরাসরি হামে আক্রান্ত হয়ে নতুন রোগী অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। হামের প্রকোপটা আগের তুলনায় অবশ্যই কমেছে,
তবে এখনও অল্প অল্প যে রোগীগুলো আসছে যেগুলি খুব খারাপ রোগী, মারাত্মক সিরিয়াস রোগীগুলি আসলে আমাদের এখানে আসছে, ভর্তি হচ্ছে। ভ্যাকসিনের যে রেজাল্টটা ইফেক্টটা তো এখনই সাথে সাথে পাওয়া যাবে না, ইমিউনিটি হওয়ার জন্য সময় লাগে, সময়টা দিতে হবে আর। এদিকে শুক্রবার ছুটি ও বৃষ্টির দিনেও যেন রেহাই নেই। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে হামে আক্রান্ত রোগী ভর্তি লেগেই আছে। কেউ নারায়ণগঞ্জ, কেউ মাদারীপুর, কেউ বা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে এসে ভর্তি হচ্ছেন এখানে। বর্তমানে দম নিতে পারে না, প্রচুর পরিমাণে কাশি, পাশাপাশি হামের যে লক্ষণগুলি সবই আছে। বাবুর ক্রিটিক্যাল অবস্থায় এর জন্য ভর্তি করতে হবে। ভোলাতে আমাদের স্থানীয় পর্যায়ে যেই হসপিটাল আছে ওইখানে নেওয়ার পর তারা বরিশালে আমাদেরকে যাওয়ার জন্য বলছিল, তখন আমরা ঢাকাতে চলে আসছি। টিকার কার্যকারিতা বাড়ার সাথে সাথে দ্রুতই এই প্রাদুর্ভাব একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা প্রকাশ করছেন চিকিৎসকরা। লামিয়া তিথি, যমুনা নিউজ। এবারের বিশ্বকাপে রেফারিং বিতর্ক যেন থামছেই না। গ্রুপ পর্ব থেকে নকআউট প্রায় প্রতিটি ধাপে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। এবার সেই তালিকায় যোগ হলো ফ্রান্স মরক্কো কোয়ার্টার ফাইনাল। ফ্রান্সের বিপক্ষে 2-0 গোলে হারের পর আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেওর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি। কিলিয়ান এমবাপ্পের গোলের আগে আদ্রিয়েন রাবিওর সম্ভাব্য হ্যান্ডবল উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেন তিনি। শুধু মরক্কোই নয়, এমবাপ্পের পেনাল্টির সিদ্ধান্ত দিতে ভিএআর এর দীর্ঘ বিলম্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশাম। সব মিলে বিশ্বকাপের রেফারিং ও ভিএআর ব্যবস্থাপনা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ইংল্যান্ডের রক্ষণে বড় ধাক্কা। মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখায় শাস্তি হিসেবে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ডিফেন্ডার জারেল কোয়ান্সা। ফলে শনিবার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারবেন না তিনি। ইংল্যান্ড শেষ 4 নিশ্চিত করলেও সেমিফাইনালেও থাকছেন না এই ডিফেন্ডার। শেষ 16 ম্যাচে ভিএআর পর্যালোচনার পর কোয়ান্সাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সেই ঘটনার জেরে আসে 2 ম্যাচের নিষেধাজ্ঞা। বাঁ পায়ের ফুটবল জাদুতে দুটি ছড়ালেও পেনাল্টি নিতে গেলে ভিন্ন রূপ লিওনেল মেসির। ডেটা অ্যানালিস্ট জায়ান্ট অপটা অ্যানালিস্ট বলছে প্রতি 100টি পেনাল্টিতে বল জালে জড়ানোর কথা 79টিতে। ঠিক এখানেই যেন পিছিয়ে LM10। দীর্ঘ ক্যারিয়ারে এই সংখ্যাটা তার 77%। আর বিশ্বকাপের মঞ্চে এই সফলতার হার নেমে এসেছে 50%। ফুটবল মাঠে পেনাল্টি মানেই নিশ্চিত গোল, সাধারণ দর্শকের ধারণা অন্তত এমনই। ফুটবল ডাটা অ্যানালিটিক্স জায়ান্ট অপটা অ্যানালিস্টের হিসেব বলছে আধুনিক ফুটবলে একটি পেনাল্টি থেকে গোল হওয়ার সম্ভাবনা বা এক্সপেক্টেড গোল হলো 0.79, অর্থাৎ প্রতি 100টি পেনাল্টির মধ্যে 79টি জালে জড়ানোর কথা। পরিসংখ্যান বলছে পেনাল্টির বৈশ্বিক গড় থেকে কিছুটা পিছিয়ে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারে তার নেয়া পেনাল্টিগুলোর মধ্যে গোল করতে পেরেছেন 77.0%, যেখানে একজন সাধারণ স্ট্রাইকারের কাছ থেকে আশা করা হয় প্রায় 79% গোল। সেখানে মেসির মতো ফুটবল জাদুকরের এই রেকর্ড কিছুটা হলেও অবাক করার মতো। ক্যারিয়ারে মেসির পেনাল্টির সফলতার হার 77% হলেও বিশ্বকাপে পেনাল্টি স্পটে দাঁড়ালেই যেন স্নায়ুচাপে ভোগেন LM10। চলতি আসরে অস্ট্রিয়া এবং মিশরের বিপক্ষে 2টি পেনাল্টি মিস করে বসেন তিনি। অপটার রেকর্ড অনুযায়ী বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকার বাদে একক টুর্নামেন্টে 2টি এবং সব মিলিয়ে সর্বোচ্চ 4টি পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ড এখন এই মহাতারকা নামের পাশে। বৈশ্বিক মঞ্চে তার পেনাল্টি সফলতার হার মাত্র 50%। অপটা অ্যানালিস্টের পরিসংখ্যানে অবশ্য মেসির চেয়ে বেশ ভালোভাবে এগিয়ে আছেন তার সতীর্থরা। ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে 14টি পেনাল্টি শট নিয়ে 13টিতেই বল জালে রেখে লিয়ান্দ্রো পারেদেসের কনভার্সন রেট 92.9%, ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্ডেজের 91.7%, উলিয়ান আলভারেজের 89.5 ও নিকো গঞ্জালেসের কনভার্সন রেট 82.4%। অস্ট্রিয়া বা মিশরের বিপক্ষে মেসি নিজেই দলকে উদ্ধার করেছেন, কিন্তু টুর্নামেন্টের গভীরতায় যখন প্রতিপক্ষ আরও কঠিন হবে তখন হয়তো একটি পেনাল্টি মিসের খেসারত হতে পারে আসর থেকে বিদায়। মহাতারকার এই একমাত্র দুর্বলতা ঢাকতে কোচ লিওনেল স্কালোনি কোনো সাহসী সিদ্ধান্ত নেন কিনা সেটি এখন দেখার বিষয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। মাদকের টাকার জন্যই নরসিংদীতে অসহায় বাক প্রতিবন্ধী ববি বেগমের ওপর নৃশংস হামলা হয়।
এই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতারের পর র্যাব বলছে আসামিরা বৃদ্ধাকে মারধর করে 20,000 টাকা লুটে নেয়। তাদের আঘাতেই 4 দিন পর মারা যান সহায় সম্বলহীন এই প্রবীণ। নরসিংদীতে স্থানীয়দের কাছে তিনি ছিলেন বুবি। প্রায় 25 বছর ধরে মেথিকান্দা রেল স্টেশনই ছিল তার আশ্রয়। প্ল্যাটফর্ম ও টয়লেট পরিষ্কার করে মানুষের দেয়া সামান্য অর্থ থেকেই চলত জীবন। কষ্ট করে তার জমানো টাকাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। র্যাব জানায় 4 জুলাই গভীর রাতে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঘুমিয়ে থাকা ববি বেগমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। বেধড়ক মারধর করে তার কাছে থাকা প্রায় 20,000 টাকা লুট করে পালায়। গুরুতর আহত ববি বেগম 8 জুলাই রাতে মারা যান। এই হৃদয় বিদারক ঘটনায় দেশ জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। ঘটনার সাথে জড়িত 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 11। আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9 এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। র্যাবের দাবি, গ্রেফতার হওয়া 5 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধেই নরসিংদীতে রয়েছে মাদক মামলা। প্রাথমিক তদন্তে সংস্থাটি বলছে নেশাদ্রব্য কেনার টাকা জোগাড়ে এই হামলা ও লুটপাট। উনি প্রায় দীর্ঘ 25 বছর যাবৎ ওই রেল স্টেশনে একটি পরিত্যক্ত ভবনে থাকতেন। ওনাকে এলাকাবাসীও চিনতেন এবং তার প্রতি সদয় হয়ে তাকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন। স্টেশনে যে যাত্রীরা আসতেন তারাও সাহায্য সহযোগিতা করতেন। উনি নিজেও ছোটোখাটো কাজ করতেন এবং ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল। এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। র্যাব জানিয়েছে ঘটনার সঙ্গে অন্যান্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। একই সাথে ভৈরব সহ দেশের সব রেল স্টেশনে জোরদার করা হয়েছে নিরাপত্তা। অবশ্যই আমাদের তৎপরতা আছে, আমরা আমাদের দিক থেকে সর্বোত্তম প্রচেষ্টা করে যাচ্ছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বরিশালের আগৈল ছাড়াই আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানা ভাঙচুর ও পুলিশকে মারধরের মামলায় 18 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত রাতেই বাদী হয়ে মামলা করেন হামলার শিকার আগৈলছড়া থানার উপপরিদর্শক ওমর ফারুক। 43 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 300 জনের বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার সন্ধ্যায় চুরির মামলায় রিয়াজ ফকিরকে গ্রেফতার করে পুলিশ। থানা হাজতে রিয়াজ অজ্ঞান হয়ে পড়লে মৃত্যুর গুজব ছড়ায় তার স্বজনরা। এরপর গতকাল বিকেলে শতাধিক লোকজন মিছিল নিয়ে থানায় হামলা করে। এ সময় ডিউটি অফিসার সহ 6 পুলিশ সদস্যকে মারধর করে তারা। রাজধানীর বংশালে একটি মোটর পার্টসের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম দেলোয়ার হোসেন। আহত হয়েছেন নাজমুল হোসেন নামে আরও একজন। ভোরে এই দুর্ঘটনা ঘটে। দোকান কর্মচারীরা জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণের পর ভারী কিছু দেলোয়ার হোসেনের মাথায় আঘাত করে এবং একই সাথে তিনি দগ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ আরেকজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। দগ্ধ নাজমুল হোসেন নিহতের খালাতো ভাই। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন ছাড়া আমি আর কিছু দেখি নাই, আর দেখলাম যে ওয়াল সব ভাঙা পড়ে আছে। এসির ইনডোরের ভিতরে থেকে শব্দ হচ্ছিল, তো ওই ক্ষেত্রে ওইখান থেকে 2টা মিলে একসাথে বিস্ফোরণ হয়েছে। ভাইয়ের গেট ভাইয়ের দরজা খুলতে গেছে, দরজা খোলার আগে উনি ওখানে ওয়াল টোল ভেঙে চাপান ভেঙে স্পট দেয়। টানা তৃতীয় দিনের মতো ইরান জুড়ে আবারও হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র হামলায় জড়িত ছিল না বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় হামলা। টার্গেট করা হয় ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও স্থাপনা। আবারও বোমা বর্ষণের শিকার হয় বন্দর আব্বাস ও বুশের। চোগাদাক শহরের একটি সামরিক স্থাপনায় হয় হামলা। কোনারাকে নৌবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় শত্রু যুদ্ধ বিমান। শোনা যায় 2টি জোরালো বিস্ফোরণ। এর আগের দিন যুদ্ধবিরতির পর ইরানের সবচেয়ে বড় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক রাতেই দেশটির অন্তত 11টি অঞ্চলে আঘাত হানে মার্কিন বাহিনী। প্রাণ যায় অন্তত 4 জনের। জবাবে কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। ইরানে চলমান হামলার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান, এমন গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হত্যার কথিত এই ইরানি ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশনও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। কোথাও টানা ও ভারী বর্ষণে বন্যা, কোথাও পাহাড় ও ভূমিধস, আবার কোথাও টাইফুন। ভারতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। অন্যদিকে চীনে ভয়াবহ বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ ৯ জন। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ফিলিপাইন ও ভিয়েতনাম। ফিলিপাইনে ভূমিধসে নিহত হয়েছে অন্তত ১৫ জন। এদিকে টাইফুনের প্রভাবে জাপানে হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি। বন্যার পানিতে ভাসছে হাজার হাজার গ্যাস সিলিন্ডার। ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি এলপিজি বটলিং প্ল্যান্ট ভেঙে প্রায় ৩,০০০ এলপিজি সিলিন্ডার ভেসে গেছে। উদ্বেগ ছড়ালেও কেউ হতাহত হয়নি। অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গুজরাট, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন এলাকার। তলিয়ে গেছে মাইলের পর মাইল এলাকা। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। মুম্বাই ভূমিধসের ঘটনায় বেড়েছে হতাহতের সংখ্যা। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যার পর এখন চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে প্রধান সড়কগুলো দ্রুত সচলে চেষ্টা চলছে। একই সাথে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ সামগ্রী। এদিকে ফিলিপাইনে সুপার টাইফুনের তাণ্ডবে টানা ভারী বৃষ্টিতে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে দুটি বড় ভূমিধসের ঘটনা ঘটে। এতে বহু মানুষ চাপা পড়েন। দুর্যোগের আগেই ২,০০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলেও ব্যাহত ভারী বৃষ্টি। দেখা দিয়েছে প্রবল বন্যা। ভেসে গেছে যানবাহন, ফসল ও গবাদি পশু। এমনকি পানির তোড়ে ভেসে গেছে একটি দোতলা বাড়িও। পরিস্থিতির অবনতি হওয়ায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পূর্বাভাস অনুসরণের পাশাপাশি পারাপারে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকির দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন। শনিবার ভূভাগে আঘাত হানার আগেই অঞ্চল জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও দাপুটে হাওয়া। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয়রা। একই সাথে উদ্ধার সরঞ্জাম প্রস্তুতের পাশাপাশি জরুরি সেবা সক্রিয় রাখা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। সরকারের বদনাম হবে এমন সুবিধা দলীয় নেতাকর্মীদের দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, একজন চাঁদাবাজ হাসপাতালে গিয়ে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তি লাভ হতে পারে, কিন্তু এই চাঁদাবাজির কারণে যে কালিমা লিপ্ত হবে সেই কালিমার দাগ সরকার নেবে না। বলেন, অপরাধী যে দলের বা যত বড়ই নেতা হোক না কেন তার পরিচয় অপরাধী। অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে বলেও জানান আইনমন্ত্রী। আমরা ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমার নেতা কর্মীরা সুবিধা পাবে, কিন্তু এমন সুবিধা আমরা দেব না যে সুবিধা সরকারের বদনাম করে বেড়ায়। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তির লাভ হতে পারে, কিন্তু এই চাঁদাবাজের কারণে আমার সরকারের উপরে যে কালিমা লিপ্ত হবে সেই কালিমা সরকার নেবে না। দ্রুত সময়ের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে, সবকিছু নিয়মতান্ত্রিকভাবে হবে। সংস্কৃতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার দেশের সংস্কৃতি নিদর্শন ধ্বংস করেছে, টাকা লুটপাট করে ব্যাংক, বিমা খাতকে ধ্বংস করেছে বিগত সরকার, এমন অভিযোগও করেন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রচলিত রাজনীতির বিপরীতে বিএনপি গঠন করেছেন। এর ফলে অন্যান্য রাজনৈতিক দল বিএনপির তুলনায় অনেকটা পিছিয়ে আছে, এমনটা বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাবা মায়ের দেখানো পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকারের পাশাপাশি সামাজিক তৎপরতা অব্যাহত রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন তিনি। ঝিনাইদহের শৈলকুপায় জোরপূর্বক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চুল কাটাকে কেন্দ্র করে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষার্থীদের ক্লাসরুমে ডেকে নিয়ে নাপিত দিয়ে চুল কাটানো শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা সেখানে ভিড় জমান এবং প্রতিবাদ করেন। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবিরের দাবি, আগের দিন অভিভাবকদের সাথে এ বিষয়ে মিটিং হয়েছিল, এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের চুল কাটা হয়। বর্তমানে বিষয়টি মীমাংসা হয়েছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।